আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 15 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: টিকিট নির্ধারণে পারফরমেন্সই শেষ কথা। 26 ভোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। বিজেপি লড়বে 103 থেকে 104 আসনে। 26 ভোট যুদ্ধে উত্তাপ চরমে। ফেব্রুয়ারিতেই এনডিএর চূড়ান্ত আসন তালিকা। রাষ্ট্রীয় যুব দিবসে যুব প্রতিভা সম্মানে ভূষিত হলেন নীলামবাজারের উদ্যমী যুবক কল্পরাজ ভট্টাচার্য। যুদ্ধের আবহেই ভিসা যুদ্ধ। ইরান রাশিয়াকে নিষিদ্ধ করে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। চুরাইবাড়ি চেকপোস্ট সম্প্রসারণ। আসাম সরকারের সঙ্গে আলোচনা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ট্রাম্পের ভিসা নীতির জের। এবার ভারত বিরোধী জোড়ের মুখে মার্কিন সংস্থাগুলি। এবং সর্বশেষ খবরটি হলো বিশ্বকাপের আগে ধাক্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 দল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। এবারে শুনুন বিস্তারিত খবর। 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের রাজনীতিতে ক্রমশ চলছে উত্তাপ। ফেব্রুয়ারি 15 এই দিনটিকে সামনে রেখে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ আসন বন্টন চূড়ান্ত হওয়ার কথা তার আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিলেন। জোটের ভিতরে একটি প্রাথমিক রূপরেখা প্রায় স্থির হয়ে গেছে। আলোচনার বাইরে রয়েছে কেবলমাত্র 10 থেকে 12টি আসন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, সাধারণ আসন বন্টনের কাঠামো তৈরি হয়ে গেছে। কোথাও এজিপি, কোথাও বিজেপি, সবটাই প্রায় চূড়ান্ত। এখন মাত্র 10-12টি আসন নিয়ে আলোচনা বাকি। এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচনের অনেক আগেই এনডিএ নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে। একই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দেন, বিজেপির রাজনীতি আসন কেন্দ্রিক নয়, প্রার্থী ও জনমতের উপর নির্ভরশীল। তার কথায়, আমরা টিকিট দেব, মানুষ প্রার্থীর কাজ বিচার করে ভোট দেবেন। সরকার গঠনের জন্য জনগণের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী আরো জানান, বর্তমান বিধায়করা কোনোভাবেই ছাড় পাচ্ছেন না। কাজের ভিত্তিতেই হবে টিকিট বন্টন। যিনি ভালো কাজ করেছেন তিনি টিকিট পাবেন, যিনি করেননি তিনি পাবেন না। এই কারণেই যেসব কেন্দ্রীয় বিধায়ক ভালো কাজ করেছেন সেখানে নতুন প্রার্থী হওয়ার আগ্রহ কম, ফলে সাফ জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সবচেয়ে বিতর্কিত ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অংশ আসে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র প্রসঙ্গে। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করে বলেন, যেখানে 80% বেশি মুসলিম ভোটার রয়েছেন সেখানে বিজেপি প্রার্থী দেবে না। তার দাবি অনুযায়ী এমন প্রায় 22টি কেন্দ্রকে তালিকার বাইরে রাখা হয়েছে এবং বিজেপি মোটামুটি 100 থেকে 104টি আসনে লড়াই করবে। এই মন্তব্য ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, বিজেপির নির্বাচনী কৌশল জনসংখ্যাগত বাস্তবতার উপর দাঁড়িয়ে এবং সে বিষয়ে তারা কোনো রাগঢাক করছে না। পরবর্তী খবর, ত্রিপুরা ও আসামের আন্তঃরাজ্য সীমান্তে যানজট সহ বিভিন্ন অসুবিধা দূর করতে চুরাইবাড়ি চেকপোস্টের সম্প্রসারণ চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি সাংবাদিকদের জানান, এই চেকপোস্টের সম্প্রসারণ ও উন্নয়নের বিষয়ে আসাম সরকারের সঙ্গে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী মানিক জানান, সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলা সফরের সময় এই বিষয়টি তার নজরে আসে। তিনি উত্তর ত্রিপুরায় 2 দিন রাত্রি যাপন করেন এবং একাধিক অভিযোগ পাওয়ার পর সরাসরি চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে যান। পরিদর্শনের পর তিনি স্বীকার করেন যে অভিযোগগুলির যথেষ্ট ভিত্তি রয়েছে। মুখ্যমন্ত্রী সাহা বলেন, অফিসে বসে অনেক কিছু যেমন বোঝা যায়, বাস্তব পরিস্থিতি তার থেকে আলাদা। আমি নিজের জায়গায় গিয়ে দেখেছি এবং অভিযোগগুলি সত্যি বলেই মনে হয়েছে। আমি প্রশাসনকে অবিলম্বে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছি। সরকার এই ধরনের সমস্যা চায় না, কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও যদি সমস্যার সমাধান না হয় তাহলে সরকার আরো কড়া ব্যবস্থা নেবে। তিনি জানান, আসামের দিকেও একটি চেকিং পয়েন্ট রয়েছে, কিন্তু জায়গার অভাবে সেখানে প্রায়ই যানবাহন আটকে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এই কারণে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যথাযথ তল্লাশি নিশ্চিত করতে
চুলাইবাড়ি এলাকায় পরিকাঠামোগত সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টি নিয়ে তিনি আসাম সরকারের সঙ্গে এবং বিশেষভাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি বিষয়টি প্লেনারি সেশনে উত্থাপন করা হবে বলে জানান তিনি। চুলাইবাড়ি এলাকায় থাকা পাথরভাঙ্গার কলকারখানা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ লঙ্ঘনের অভিযোগ তিনি পেয়েছেন এবং পরিদর্শনের সময় দেখেছেন যে এলাকার পরিবেশ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। নিয়ম অনুযায়ী জাতীয় সড়ক থেকে অন্তত 100 মিটার দূরে পাথরভাঙ্গার ইউনিট থাকা উচিত, কিন্তু অভিযোগ উঠেছে বামফ্রন্ট সরকারের আমলে অনেক ইউনিট গড়ে উঠেছিল যেগুলির যথাযথ নজরদারি করা হয়নি। মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়গুলি নিয়ে শীঘ্রই একটি বৈঠক ডাকা হবে যাতে নিয়ম মেনে পাথরভাঙ্গার ইউনিটগুলির কার্যক্রম পরিচালিত হয় এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা যায়। তিনি আরো বলেন, বহু ট্রাক অতিরিক্ত পাথর বোঝাই করে চলাচল করছে, যা নিয়ম লঙ্ঘনের পাশাপাশি রাস্তার নিরাপত্তার জন্য বিপজ্জনক। এই পরিস্থিতি মোকাবিলায় কড়া সংস্কার ও নজরদারির প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী চুলাইবাড়ি এলাকার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ডিপো পরিদর্শন করেন। সেখানে তিনি চালকদের সঙ্গে কথা বলেন এবং স্পষ্টভাবে বলেন, কেউ যেন কোনো ব্যক্তিকে অবৈধভাবে টাকা না দেয়, এমন কোনো ঘটনা ঘটলে সরাসরি তার দফতরে জানানোর নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের অনিয়ম চলতে দেওয়া যাবে না, কোনোভাবেই তা সহ্য করা হবে না। পাশাপাশি তিনি আইওসিএল কর্তৃপক্ষকেও নির্দেশ দেন যাতে সমস্ত কাজকর্ম সম্পূর্ণভাবে নিয়ম ও নির্ধারিত পদ্ধতি মেনে পরিচালিত হয়। সব মিলিয়ে চুলাইবাড়ি চেকপোস্টকে কেন্দ্র করে আন্তঃরাজ্য যান চলাচল, পরিবেশ সুরক্ষা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে ত্রিপুরা সরকার যে সক্রিয় ভূমিকা নিচ্ছে, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তী খবর, রাষ্ট্রীয় যুব দিবসে যুব প্রতিভা সম্মানে ভূষিত হলেন নীলামবাজারের যুবক কল্পরাজ ভট্টাচার্য। গুয়াহাটির কলাক্ষেত্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আসাম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং প্রদেশ সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজুর হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন কল্পরাজ। এদিন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যিক এবং কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দরা। পরবর্তী খবর, ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আইপ্যাকের ইডির মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল আজ বৃহস্পতিবার। ইডির বিরুদ্ধে দায়ের করা এফআইআর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিয়ে আসা জিনিসগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টে এই মামলায় পরবর্তী শুনানি হবে 3 ফেব্রুয়ারি। এছাড়াও পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি তদন্তের উপরেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। জানা যাচ্ছে, মামলায় সব পক্ষকে নোটিশ জারি করেছে 2 বিচারপতির বেঞ্চ। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আইপ্যাক কাণ্ডে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের। রাজ্য পুলিশের পক্ষে বড় ধাক্কা। ইডির বিরুদ্ধে 4টি দায়ের করা মামলাতেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই ধরনের মামলা কোনো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে করতে পারে না, এমনই পর্যবেক্ষণ আদালতের। সমস্ত নথি আর যা যা সিসিটিভি ফুটেজ আছে তা সংগ্রহ করার নির্দেশ দিয়েছে আদালত। এই সম্পর্কে বিচারপতি মিশ্র বলেন, পিএমএলএ আইনের 67 নম্বর ধারা অনুযায়ী যদি ইডির আধিকারিকরা অনুমোদন পত্র নিয়ে তল্লাশি চালিয়ে থাকেন, তাহলে ধরে নেওয়া যায় যে তারা সৎ উদ্দেশ্যে কাজ করেছিলেন। ইডির দাবিতেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা পুলিশের এফআইআর গুলিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত। পরবর্তী খবর, ট্রাম্পের ভিসা নীতির জের এবার ভারত বিরোধী জোরের মুখে মার্কিন সংস্থাগুলি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসায় কড়াকড়ি করার পরে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে বিদেশি নাগরিকদের। H-1B ভিসা পাওয়া কর্মীদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে ভারতীয় পেশাদার। স্বভাবতই সবচেয়ে বেশি অস্বস্তিতে ভারতীয়রা। সেই অস্বস্তি ক্রমবর্ধমান, কারণ এবার দক্ষ ভারতীয়দের কাজ দেওয়ায় সে দেশের নেটিজেনদের রুষে পড়েছে মার্কিন কোম্পানিগুলি। নেট নাগরিকদের দাবি, অবৈধভাবে ভারতীয়দের চাকরি বিক্রি করছে বিশ্ববিখ্যাত মার্কিন সংস্থাগুলি। বিষয়টিকে ঘৃণার রাজনীতি হিসাবে দেখছে ট্রাম্প বিরোধীরা। গত সেপ্টেম্বর মাসে H-1B ভিসা নিয়ে কড়া নিয়ম এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে হলে
সংস্থাগুলির থেকে $1 লক্ষ অর্থাৎ ভারতীয় মুদ্রায় 88 লক্ষ টাকা নেবে ট্রাম্পের সরকার। দেশের কোম্পানিতে মার্কিন কর্মীদের অধিকারের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রশাসনের তরফে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাস থেকে বিধিনিষেধ আরো কঠোর হবে, ফলে দক্ষ বিদেশিদের জন্য H-1B ভিসা পাওয়া আরো কঠিন হবে। এই পরিস্থিতিতে খবরে ফেডএক্স, ওয়ালমার্ট, ভেরিজনের মতো বহুজাতিক কোম্পানিগুলি উল্লেখ্য সংস্থাগুলিতে বহু দক্ষ ভারতীয় কর্মী কাজ করে যোগ্যতার মাপকাঠিতেই তারা কাজ পান। সংস্থাগুলির গুরুত্বপূর্ণ পদে রয়েছে। যদিও ট্রাম্পের অভিবাসী নীতির জেরেই তারা এখন বিপাকে। সোশ্যাল মিডিয়ায় মার্কিন নাগরিকদের একাংশ অভিযোগ করছে বেআইনিভাবে ভারতীয় চাকরি বিক্রি করছে প্রখ্যাত মার্কিন সংস্থাগুলি। বিশেষজ্ঞদের বক্তব্য, কেবল সোশ্যাল মিডিয়ায় নয়, সর্বস্তরে বিদেশি কর্মীদের প্রতি বাঁকা নজরে দেখছেন এক শ্রেণীর মার্কিন নাগরিক। প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনার রাজনীতির শিকার ভারতীয়রা। একই সঙ্গে ওয়ালমার্ট, ফেডএক্সের সংস্থাগুলিও চক্ষুশূল হয়ে উঠছে চরমপন্থীদের। পরবর্তী খবর, যুদ্ধের আবহে ভিসা যুদ্ধ, ইরান রাশিয়াকে নিষিদ্ধ করে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। রণভূমিতে নয়, খাতায় কলমে শুরু হয়ে গেল যুদ্ধ। রাশিয়া, চীন, আফগানিস্তান সহ মোট 75টি দেশের জন্য ভিসা বন্ধ করতে চলেছে আমেরিকা। মূলত অভিবাসী নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন, বিরাট সংখ্যক মানুষকে আমেরিকা থেকে নিষিদ্ধ করে কি অশান্তি ডেকে আনলেন ট্রাম্প? গত বছরের নভেম্বর মাসে হোয়াইট হাউস এলাকায় গুলি চালান এক আফগান নাগরিক। তার জেরে মৃত্যু হয় এক ন্যাশনাল গার্ডের। তারপরেই ট্রাম্প ঘোষণা করেছিলেন তৃতীয় বিশ্বের দেশগুলির নাগরিকদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ করে দেবেন। এবার সেই পথে এগোচ্ছে মার্কিন প্রশাসন। সূত্রের খবর, আগামী 21 জানুয়ারি থেকে 75টি দেশের ভিসা একেবারে সাসপেন্ড করে দিতে চলেছে মার্কিন বিদেশ দপ্তর। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই 75 দেশের নাগরিকদের মার্কিন ভিসা প্রদান। 75টি দেশের তালিকায় প্রথমেই রয়েছে ওয়াশিংটনের শত্রু ইরান ও রাশিয়া। এছাড়াও সোমালিয়া, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, ইরাক, মিশর, ইয়েমেন, থাইল্যান্ডের মতো দেশগুলির নাগরিকদের জন্য বন্ধ হতে চলেছে আমেরিকার ভিসা। তবে সরকারিভাবে এখনো এই বিষয়টি নিয়ে ঘোষণা করা হয়নি আমেরিকার তরফে। তবে 75টি দেশের মার্কিন দূতাবাসকে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে বলে বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই দেশগুলির তালিকায় ভারতের নাম রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, গত নভেম্বরে হোয়াইট হাউসে হামলার পরে ট্রাম্প বলেছিলেন, আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। ঘুমন্ত জো বাইডেনের অটোপের স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সম্পদ নন অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাদের সকলকে অপসারিত করব। কিন্তু এই পদক্ষেপের প্রভাব কূটনৈতিক ক্ষেত্রে কতখানি পড়বে? মার্কিন গাজওয়ালির পাল্টা দেবে কি ইরান, রাশিয়া? উত্তর দেবে সময়। পরবর্তী খবর, জোর ধাক্কা টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার টি-20 সিরিজ থেকেও ছিটকে যেতে হলো ওয়াশিংটন সুন্দরকে। সামনেই টি-20 বিশ্বকাপ। তার আগে তারকা অলরাউন্ডারের চোট নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় টিমকে। রবিবার বরোদার কুটাম্বি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ভারতীয় ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে টান লাগে তার। ব্যথা এতটাই তীব্র ছিল যে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। এমনকি পিঠ চেপে ধরে ঝুঁকে পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সাপোর্ট স্টাফ। নিউজিল্যান্ড ইনিংসের 20তম ওভারের পর সুন্দরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তার জায়গায় নামেন পরিবর্তন ফিল্ডার। বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে, সাইড স্টেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচ খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ, অর্থাৎ প্রথম ম্যাচ মাত্র 6 দিন পর। এত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার বলেই জানানো হয়েছে। তার জায়গায় কাকে নেওয়া হবে তা অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। তবে শাহবাজ আহমেদ, কৃণাল পান্ডিয়া, রবি বিষ্ণুইরা তালিকায় রয়েছেন। উল্লেখ্য, কাঁধে চোট পেয়ে 2022 সালের জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন সুন্দর। তার জায়গায় প্রথম আন্তর্জাতিক ওয়ানডে কল পেয়েছিলেন শাহবাজ আহমেদ।
দেশের হয়ে 3টি ওয়ানডে 2টি টি20 খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলার অলরাউন্ডারের। নির্বাচকরা তার নাম ভেবে রাখতেই পারে। ওয়াশিংটনের মতো ক্রিকেটারের চোট ভারতীয় দলের জন্য দুশ্চিন্তার। ব্যাটে বলে দলের ভরসা জোগাতে পারেন তিনি। টি20 বিশ্বকাপের 1 মাসও বাকি নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও তার রেকর্ড যথেষ্ট ভালো, তাই স্বাভাবিকভাবে উদ্বেগে ভারতীয় শিবির। প্রথম ওয়ানডেতে 5 ওভারে 27 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি তিনি। সুন্দর অবশ্য চোট উপেক্ষা করে পরে 8 নম্বর ব্যাট করতে নেমেছিলেন। যন্ত্রণা চেপে লড়াই করে 7 রানে অপরাজিত থাকেন, কিন্তু প্রত্যেক রানের জন্য যেভাবে কষ্ট সহ্য করতে হচ্ছিল তা চোখে দেখা যায় না। আপাতত দলের মেডিকেল টিমের লক্ষ্য টি20 বিশ্বকাপের আগে তাকে সুস্থ করে তোলা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।